দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 462 জন বৈধ প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আর হল সংসদের 13টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা 1108 জন। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছেন। বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ছাত্রদল সমর্থিত পরিষদ। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভিপি হিসেবে নির্বাচন করছি আমি উমামা ফাতেমা। আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভূঁইয়া। ক্যাম্পাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না। এদিকে ব্যালট পেপারে নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দিবেন সেভাবেই যেন লাগানো হয়। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার রাতে প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462 বৈধ প্রার্থী, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। তিনি জানান বাতিল হওয়া প্রার্থীরা 23 আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন। 25 আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী নানা অপকৌশলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা দেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা তৈরি করছেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি, যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু ধর্ম অবলম্বীরা। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যাতে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে। এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। আর আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো পক্ষের নিত্য নতুন শর্ত বা প্রস্তাবনা জনমনে প্রশ্ন তৈরি করছে। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী 3 জন।
বৃহস্পতিবার রাত 11:15টার দিকে মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী সার্ভিস লেনের মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মহাসড়কের নিমতলা এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী ওই 3 বন্ধু। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরগুনা ও পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে গত 4 দিন ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় পটুয়াখালীর কলাপাড়ায় 139 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন সবজি চাষিরা। ঝোড়ো হাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। জানা যায়, সফরের দ্বিতীয় দিনে আগামী রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরে দুই দেশের মধ্যে 5 থেকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। সফরকালে রোববার বিকেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসহাক দারের। বাংলাদেশ সহ এশিয়ার 5টি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই সিদ্ধান্ত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। এশিয়ার 5টি দেশে সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 30 আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি। সেই ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করেছেন মেলোনি। বাংলাদেশ সফরের পর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। গাজা উপত্যকার মূল শহর গাজা সিটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আরও অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 9 জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। একই সঙ্গে অনাহারে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসের একই পরিবারের 5 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায় গাজায় সাধারণ মানুষের মৃত্যু অনেক বেশি। ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে। এআইএসি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগেই এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে সংগঠনটি জানায়, ইসরায়েলকে এই যুদ্ধ থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, যাতে ইসরায়েলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব ওয়েফা ও ফিফাকে জানানো হবে। দর্শক, জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি, রাজস্ব খাতের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞরা, অধ্যাদেশের সংশোধন অনুমোদন। আরেকটি শিরোনাম রয়েছে, অধিকাংশ ইসলামী দলের না, নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত। এপাশে রয়েছে ডাকসু নির্বাচন প্রসঙ্গে, ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস, পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ফোকাস, নারীরা নির্ভয়ে চলবে এমন ক্যাম্পাস চাই ইত্যাদি বক্তব্যে ডাকসু নির্বাচন প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো,
শিরোনাম বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশে সুফল কম। বিশ্ববাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের চেয়েও কম। বাংলাদেশের দাম কমেছে, তবে কম হারে। এপাশে নিত্য পণ্যের দাম, বিশ্ববাজার, শেয়ার বাজার, মূল্যস্ফীতির হার ইত্যাদি বিষয়ে একটি পরিসংখ্যান দেখানো হয়েছে। ডিমের ডজন 150 টাকা এবং আরেকটি অভিমত রয়েছে, আত্মতৃপ্তির সুযোগ নেই, এটি একজন অর্থনীতিবিদ বলেছেন। এপাশে রয়েছে পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী। দুদকের প্রতিবেদন, লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা এবং সহযোগিতা ছিল বলছে দুদক। কোম্পানিগঞ্জ পাথর লুটপাটে 42 রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির নাম। এর মধ্যে বিএনপির 21, আওয়ামী লীগের 7, জামায়াতের 2 ও এনসিপির 2 জন। লুটপাটে প্রশাসন, পুলিশ, বিজিবির সংশ্লিষ্টতা, এটি দুদকের প্রাথমিক প্রতিবেদন সূত্র থেকে বলা হচ্ছে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, ঢাকা ও সিটি কলেজ সংঘর্ষ, শিক্ষার্থী পুলিশ সহ আহত 10। দেখতে পাচ্ছি প্রধান পাতায় যে ছবিটি যুক্ত হয়েছে, এটি গতকাল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ তার একটি ছবি। 1 বছরে 121 বার সংঘর্ষ, ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের বৈরিতার সম্পর্ক 2 দশক ধরে। এপাশে রয়েছে এনবিআর 2 ভাগ, প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। বিনা ভিসায় বাংলাদেশ ও পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। এপাশে তারেক রহমানের একটি বক্তব্য রয়েছে, বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা দিচ্ছে। এরপর দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম 5 কোম্পানির পেটে 5,492 কোটি। গ্রাহকের বীমা দাবি 7,158 কোটির মধ্যে 5 কোম্পানির কাছে 77% পাওনা। 13,05,451টি বীমা দাবি অপরিশোধিত। এপাশে সিলেটে পাথর লুটে 52 ব্যক্তি ও সংস্থা জড়িত। আরেকটি শিরোনাম, যেটিও তারেক রহমানের মন্তব্য, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা দরকার। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম সুখরঞ্জন বালির ওপর ভয়াবহ নির্যাতন। ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মামলার সাক্ষীর অভিযোগ, স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি SK সিনহা সহ 32 জন আসামি। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে বৈদ্যুতিক শক দেয়নি। অপহরণকারীরা BSF এর হাতে তুলে দিলে ভারতের কারাগারেও নির্যাতন। এপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী দোসররা এবং আরেকটি শিরোনাম, 16 বছর পর সাগর রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লট। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।